আহ! জানলা খুলে পাহাড়ের ভিউ তো অনেক দেখেছি, কিন্তু জানলা খুললে এত সুন্দর যে সি বিচের ভিউ এই প্রথম কিন্তু মৌসুমী আইল্যান্ডে এসেই দেখছি। দীঘাপুরীতে অনেক ঘুরেছেন, একটা অফবিট বিচ যদি কেউ খুঁজে থাকেন তাহলে কিন্তু মৌসুমী আইল্যান্ড আপনার জন্য একটা পারফেক্ট বিচ হতে পারে। হাতে দুদিন সময় আছে, কোনো একটা পারফেক্ট ডেস্টিনেশন খুঁজছেন কলকাতার কাছাকাছি, তাহলে কিন্তু মৌসুমী আইল্যান্ড আপনার জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন হতে পারে। প্রচণ্ড লাউড মিউজিকের সাথে তাসের ঘর কিন্তু জমে উঠেছে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে একটা ভার্জিন সি বিচের যদি মজা নিতে চান তাহলে কিন্তু চলে আসুন এই মৌসুমী আইল্যান্ডে। বনফায়ারে বারবিকিউ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো ফার্স্টে এই সাইডটা চিকেনের বারবিকিউ হচ্ছে। গুড মর্নিং। এখন ঘড়ি কাঁটায় বাজে 8:15। তো আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনে। যারা কলকাতা থেকে খুব কাছাকাছি দুদিনের ডেস্টিনেশনে কোথাও বেড়াতে যেতে চাইছেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না, তো তাদের জন্য আজকের এই আমাদের ব্লগ। আজ আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। কলকাতা থেকে এমন কিছু ডিস্টেন্স না, এমন কিছু টাইম লাগে না, দুদিনের ছুটি কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। তো আজকে আমরা যাচ্ছি বারুইপুর থেকে বারুইপুর জয়নগর হয়ে লক্ষ্মীকান্তপুর হয়ে আমরা সোজা চলে যাব নামখানা। আজকে এই ব্লগে পাবেন মৌসুমী আইল্যান্ডের সমস্ত যাবতীয় ডিটেলস, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী খেতে দেয় ওখানে, টোটাল প্যাকেজ, কত কী খরচা পড়বে, কীরকমভাবে যেতে হয়, টোটাল ইন ডিটেলস আমার এই ব্লগে পাবেন। চলুন যাওয়া যাক। সকাল সকাল কত সুন্দর রাস্তা দেখুন, দুধারে জঙ্গল আর এরকম সুন্দর একটা পরিষ্কার রাস্তা। আর এদিকে রাস্তা কিন্তু মোটামুটি ভালো, একটু এবড় খাবড় আছে কিন্তু মোটামুটিভাবে রাস্তা ভালো। আর মোটামুটি গাড়ির স্পিডও আমার 60-এর ওপরেই থাকছে। আজকে যেহেতু আমি স্কুটি নিয়ে যাচ্ছি, স্কুটি এই যে আমরা কুলপি ঢুকে গেছি। কুলপি থানা থেকে, এখান থেকে ন্যাশনাল হাইওয়ে স্টার্ট হচ্ছে। রাস্তাটা দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে, মানে একটা সাইডে চলে যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে, আর আমার যে বাঁ দিক মানে আমরা যেটা ধরবো এই সাইডটা কিন্তু যাচ্ছে নামখানার দিকে। তো সোজা হচ্ছে নামখানা, আর এটাই কিন্তু ন্যাশনাল হাইওয়ে। তোমরা যারা কলকাতা থেকে আসছো তারা ডায়মন্ড হারবার রোড ধরে সোজা চলে আসতে পারো নামখানা, আর তাতে কিন্তু এর পাশে রাস্তাটাও ভালো পাবে তোমরা। আমরা যেহেতু বারুইপুরের সাইড থেকে আসছি তাই জন্য আমাদের ভেতর থেকে ঘুরে আসতে হচ্ছে। ওদিকেও রাস্তা খারাপ নয়, কিন্তু বেলা হয়ে গেলে জ্যামটা বেশি হয়। এদিকে জ্যামটা এতটা পাবে না, একদম পুরো সোজা সুন্দর রাস্তা। এদিকে রাস্তা কিন্তু ভাই খুব সুন্দর, একদম ন্যাশনাল হাইওয়ে যেরকম হয় সেই রকম ন্যাশনাল হাইওয়ে। তো এখন আমরা করঞ্জলি পেরোচ্ছি, আর তবে রাস্তার মাঝে মাঝে কিন্তু প্রচুর পুলিশ স্পিড লিমিটার নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে দেখছে স্পিড কত। একটু আপনাদের যদি স্পিড যদি বেশি হয় তাহলেই কিন্তু ফাইন করে দিচ্ছে, অনলাইন কেস দিয়ে। মাঝে দাঁড়িয়েছি একটা জায়গায় টিফিন ব্রেক করবো। টিফিন ব্রেক কিন্তু আমি এই বানাচ্ছি, মানে এখানেই আমরা আলু সেদ্ধ, চানাচুর, মুড়ি এইগুলো খাবো। এইরকম একটা বটগাছ তলায় দাঁড়িয়েছি, এই হচ্ছে একটা বটগাছের ছাওয়ায় এই আমাদের রান্না হচ্ছে। আলু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসছে। এই স্টোভটা আমি যেখানেই যাই নিয়ে যাই ক্যাম্পিংয়ের জন্য, প্রচুর কাজে লাগে। এই যে ব্রেকফাস্ট রেডি, চা আর সঙ্গে মুড়ি মাখা। সকালে টিফিন সেরে কিন্তু আবার বেরিয়ে পড়েছি। আর এখান থেকে নামখানায় আর বেশি দূর নয়, সামনে দেখা যাচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপে তোমরা যারা গঙ্গাসাগর যেতে চাইছো তারা কিন্তু এই রাস্তা ধরেই চলে এলে সোজা চলে যেতে পারবে গঙ্গাসাগর। সোজা যাচ্ছে কাকদ্বীপ আর বকখালি, নামখানা। আর এদিকে ডান দিকে চলে গেলে কিন্তু যাচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর এখান থেকে আর 36 কিলোমিটার। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা থেকে এই যে ডান দিক গেলে একদম এইদিকে সোজা চলে গেলে কিন্তু গঙ্গাসাগর। আর আমরা যাচ্ছি এই রাস্তাটায়, মানে নামখানা হয়ে বকখালি ঢুকবো। এখন কিন্তু কাকদ্বীপ ঢুকে গেছি, এখান থেকে নামখানার মাত্র 14 কিলোমিটার বাকি। এই কাকদ্বীপে কিন্তু একটুখানি জ্যাম হবে। আর কাকদ্বীপে কিন্তু এটা মেন কাকদ্বীপ বাজার, মানে এইখানটা কাকদ্বীপের বাস স্ট্যান্ড আছে, যার জন্য একটুখানি জ্যামটা হয়। ভাই একে তো এত বড় বাস, তারপর আবার পুলিশের বাস, মানে বুঝতেই পারছেন কীভাবে এরা চালাচ্ছে। ছোট ছোট জায়গাগুলোতেও একদম এরম এরম করে ঢুকে যাচ্ছে। এই দেখুন ঠেকে যাচ্ছে, কিরমভাবে ধাক্কা মারতে মারতে যাচ্ছে দেখুন। বলছি না, এদের কিছুতেই কিছু যায় আসে না। আর যেহেতু পেছনের ট্যাগলাইনটা তো লেখাই আছে। চলো আগে এটাকে পেরোনো যাক। ঘড়িতে সময় বলছে এখন 10:36। উকিলের হাট পেরিয়ে গেছি। এখান থেকে নামখানার 5 কিলোমিটার।
নামখানা থেকে আমরা 7 মাইল ধরতে হবে, আমাদের 7 মাইল ধরে হুজুদের ঘাট ঢুকতে হবে। আর এই মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু আপনাদের টোটাল 3টে ঘাট পাবেন। তো দেখতেই পাচ্ছ নামখানা কিন্তু ঢুকে গেছি। এখান থেকে 26 কিলোমিটার হচ্ছে বকখালি, আর আমরা যেহেতু বকখালি যাচ্ছি না, মৌসুমী যাচ্ছি, এখান থেকে হুজুদের ঘাট ধরবো। আর এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে আপনার নামখানা স্টেশনের দিকে, আর সামনেই কিন্তু নামখানা ব্রিজ। এই নামখানা ব্রিজের কাছে চলে এলে না মনটা আলাদা লেভেলেরই একটা ভালো হয়ে যায়। মনের মধ্যে একটা হতে থাকে যে না, ডেস্টিনেশন চলে এসছে, ডেস্টিনেশন কাছাকাছি চলে এসছে। সেটা বকখালি হোক বা মৌসুমী হোক, যেটাই হোক না কেন। ও কি ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর না আজকে, একদম রোদ নেই আর বৃষ্টিও পেলাম না, মেঘলা ওয়েদার। যারা ট্রেনে আসছেন কলকাতা থেকে তারা কিন্তু এই নামখানা স্টেশনে নামতে হবে। নামখানা স্টেশন থেকে একটা টোটো নিয়ে আর হুজুতের ঘাটে চলে যেতে হবে। হুজুতের ঘাট থেকে খেয়া পেরিয়ে আর তারপর ওপাশে কিন্তু আবার আপনাদের টোটো ধরতে হবে। এপাশে কিন্তু শেয়ারে টোটো যায়, যদি আপনারা শেয়ারে পেয়ে যান, মানে নামখানা থেকে যদি হুজুতের ঘাট পর্যন্ত যদি শেয়ারে যেতে চান, ওই 40 টাকা কি 50 টাকা করে শেয়ারে নেয়। আর হুজুতের ঘাটের ওপাশ থেকে কিন্তু টোটাল বোধহয় 250 টাকা, 200 টাকা কি 250 টাকা টোটোতে নেয়। সেটা এবার আপনারা যদি শেয়ার পান তো ভালো, বা শেয়ার যদি না পান, মানে ওরা টোটাল টোটোতে যতজনই থাকুক না কেন টোটাল ওই পয়সাটাই ওরা নেবে। আর এই নামখানায় নাকি টোল করেছে, দেখা যাক টোল এখনও চালু হয়েছে কি না। হ্যাঁ হ্যাঁ, টোলটা চালু হয়ে গেছে। এই যে ওই পাশে টোলটা নিচ্ছে, এ পাশে টোল নিচ্ছে না, কিন্তু ও পাশে টোল নিচ্ছে। মানে ছোটো গাড়িগুলোর জন্য সব ফ্রি, আর বড় গাড়ি, যে কোনো বড় গাড়ি ওপাশ থেকে কিন্তু টোল নিচ্ছে। তো চলো ভাই, এসে গেলাম, কাছাকাছি চলেই এসেছি। বকখালি আর 24 কিলোমিটার, আর আমরা এখান থেকে চলে যাব হুজুদের ঘাট। রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা, একদম মাখনের মতো রাস্তা। যারা গাড়ি নিয়ে আসছো খুব ভাল লাগবে, খুব ভাল লাগবে। 4 চাকা হোক বা 2 চাকা হোক, এই রাস্তায় গাড়ি চালিয়ে আমি বলছি তোমরা মজা পাবে। একবার অন্তত গাড়ি নিয়ে এসো, নিজে ড্রাইভ করে এসো। এখান থেকে হুজুতের ঘাট কিন্তু 13 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি ওই 20 মিনিট। আচ্ছা, তোমরা যারা গাড়ি নিয়ে বকখালি বা মৌসুমী আইল্যান্ড যেতে চাইছো তাদের কাছে একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে নামখানার এপাশে কিন্তু কোনো রকম আর পেট্রোল পাম্প নেই। পেট্রোল পাম্প মানে তোমরা লাস্ট পেট্রোল পাম্প পাবে নামখানা ব্রিজের আগে, তো তার আগেই কিন্তু তোমরা ফুয়েল আপ করিয়ে নিও। আর এখান থেকে 7 মাইল বাজার কাছাকাছি এসে গেছি, আর 2-3 কিলোমিটার 4 কিলোমিটার মতো বাকি আছে। আর 7 মাইল বাজার থেকে কিন্তু রাস্তাটা আলাদা হয়ে গেছে, মানে যেটা হচ্ছে হুজুদের ঘাট যাচ্ছে। তো 7 মাইল বাজার থেকে কিন্তু ঢুকে গেছি, দিয়ে এই রাস্তাটাই সোজা গেছে হুজুদের ঘাট। রাস্তা মোটামুটি ভালো রাস্তা। 7 মাইল বাজার থেকে ঢুকে আর 3 কিলোমিটার হুজুদের ঘাট। দেখো ভাই, রাস্তা দেখো কি সুন্দর, রাস্তাটা দেখো। মানে রাস্তা দেখেই মনে হচ্ছে যেন এখানে যদি 2 দিন নিরিবিলিতে সময় কাটিয়ে যেতে পারতাম। গুগল ম্যাপ কিন্তু বলছে হুজুদের ঘাট এই কাঁচা রাস্তাটা, ইটের রাস্তাটা দিয়ে যেতে হবে, কিন্তু আমাদের মনে হচ্ছে হুজুদের ঘাটটা এই পাশে। ও এই যে এখান থেকে এই বাঁ হাত ধরলেই হুজুদের ঘাট। এই যে ঢুকছি হুজুদের ঘাট, এখান থেকে প্রচুর টোটো রয়েছে নামখানা যাওয়ার জন্য। তো এখানে এই দেখুন, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও প্রচুর ব্যবস্থা রয়েছে। তো এসব আমরা করব না, সোজা ঢুকে যাব, ঘাটের কাছে যাব, দেখি। বিশালটা যায় কেন, আমি তো এটা বুঝি না। না না, বিশালটা আবার অনেকক্ষণ লাগবে। চলো চলো, বাঁশি দাও, বাঁশি দাও, চলে যাও। যাও বাবু যাও। উঠবে তো? নেমে উঠবো? একাই তুলে দিলাম গাড়ি, নাও
এবার খেল খতম করো। এই হচ্ছে হুজুতের ঘাট। আর এই হুজুতের ঘাটের নামকরণ কী করে হয়েছে জানেন? ঘাটের পাশে একটা ফ্যামিলি মানে একটা বাড়ি আছে, তাদের টাইটেল কিন্তু হুজুত। তো সেই টাইটেল থেকেই এই জায়গাটার নাম হচ্ছে হুজুতের ঘাট। মানে হুজুতের ঘাট, হুজুতের ঘাট, হুজুতের বাড়ির পাশের ঘাট। আর যেহেতু গাড়ি নিজেই নামিয়েছি, নিজেই গাড়ি তুলেছি, তো রাইডার একটা বাইক আর সঙ্গে পিলিয়ন 60 টাকা নিল। গ্রামের ভেতরের এরকম রাস্তা, খুব পপুলার একটা মৌসুমী আইল্যান্ডের এই বিচ ক্যাম্প তাসের ঘর, এটাই কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশন। জানি না কেমন কি এক্সপিরিয়েন্স হবে, গিয়ে পুরোটাই আপনাদের দেখাবো। কি খাওয়াচ্ছে, ওদের বিহেভিয়ার কীরকম, রুম কীরকম, টোটালটাই আপনাদের দেখাবো। তাসের ঘর কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখানে গুগল ম্যাপ কোনো রকমভাবেই কাজ হয় না। একদিকে কাঁচা রাস্তা, সেটা দিয়ে চলে যেতে বলছে, একদিকে পুকুর, সেটার মধ্যে ঢুকে যেতে বলছে। তো গুগল ম্যাপের ভরসায় এখানে একদম আসবেন না। লোকাল মানুষজনদের জিজ্ঞাসা করবেন। এখানে কিন্তু পরপর সমস্ত বিচ ক্যাম্পগুলো রয়েছে। এখানে কিন্তু ক্যাম্প খোঁজাখুঁজির একটা আলাদাই উত্তেজনা চলছে সবার মধ্যেই। মানে টোটোগুলো তো নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, যারা শেয়ারে আসছে তাদেরকে টোটোগুলো ওই মোড়ের মাথায় নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। সেখান থেকে কিন্তু মানে সবাই দেখছি এরকম খুঁজছে। দেখুন আমাদের সামনে ওই যে দুজন আছে, তারাও ওরকমভাবে খুঁজছে। মোটামুটি সবাই খুঁজছে। কিন্তু এটা কি, এটা তরঙ্গ বিথি। এইটা মনে হচ্ছে তাসের ঘর। এই যে অ্যাট লাস্ট তাসের ঘর এলাম। তো আমরা এখন চলে এসেছি তাসের ঘর রিসর্টে। এখান থেকে ভেতরের রাস্তাটা কিন্তু ঢোকা যাবে না গাড়ি নিয়ে। রাস্তাটা দেখছি ইট বেছানো আছে আর কাদা কাদা হয়ে আছে। তো আমাদের গাড়ি কিন্তু সামনের এখানটাতেই থাকবে। চলুন ভেতরটাতে যাওয়া যাক। তো ভেতরে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তো এখানে গাড়িটা রেখে আর আমাদের এই লাগেজ নিয়ে ভেতর পর্যন্ত চলে যাব। ভেতর থেকে কিন্তু কোনো স্টাফ পাঠানো হয়নি। তো চলো যাওয়া যাক। আর গাড়িটা এখানে রেখে যাচ্ছি এই তালগাছতলায়। এখানেই চাপা দিয়ে আমার গাড়ি এখন 2 দিন এখানে থাকবে। এই যে তাসের ঘর রিসর্ট। এই হচ্ছে তাসের ঘর রিসর্ট। আমাদের আজকে ডিলাক্স ভিউ রুমটা রয়েছে। আর এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই সোজা উঠে যাবো, উপর থেকে এরকম একটা ভিউ আসছে, খুব সুন্দর ভিউ। তো তোমাদের একবার রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের হচ্ছে ডিলাক্স ভিউ রুম, যেটা এসি রুম। এই তো চলে আসুন। এই হচ্ছে রুমের কন্ডিশন। দেওয়ালে একটা সুন্দর নকশা আঁকা রয়েছে, একটা এসি রয়েছে, আর একটা উপরে সিলিং ফ্যান দেওয়া রয়েছে। আর এরকম একটা ডবল সাইজের বেড আছে, সঙ্গে এখানে হচ্ছে টেবিল দিয়ে রেখেছে একটা। আচ্ছা, ঢুকেই কিন্তু এরকম একটা বাথরুম আছে। বাথরুমে একটা বেসিন আছে, শাওয়ার আছে, আর কমোড আছে। মোটামুটিভাবে ক্লিন আছে, ঠিকঠাক বাথরুম, ঠিকঠাক। বাথরুমে কোনো রকমের গিজারের ব্যবস্থা নেই। এক্সস্ট ফ্যান দেওয়া রয়েছে, এখানে হচ্ছে জামা কাপড় রাখার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, বাথরুম মোটামুটি ঠিকই আছে। আর এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসেছে, থ্যাংক ইউ। রুমের সামনে থেকে কিন্তু এরকম খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তা চলো, ডাবের জল খেতে খেতে, ওয়েলকাম ড্রিঙ্কস নিতে নিতে একটুখানি ভিউয়ের মজাটা নিই। এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আজকে আমাদের এত সুন্দর একটা ওয়েদার পাচ্ছি না, মানে ফাটাফাটি একটা সুন্দর ওয়েদার পাচ্ছি। এই আমাদের রুম নাম্বার হচ্ছে 201। পরপর সমস্ত রুমগুলো আছে।
ও, জানলা খুললেই একটা সুন্দর একটা হাওয়া পাচ্ছি। এইখানে দাঁড়িয়েই কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময়টা কেটে যাবে। বাইরের ওয়েদার, বাইরের দৃশ্য খুব সুন্দর। নিচে দেখুন অনেকে কিন্তু নেমেওছে, এখানে স্নান করতে পারবেন। আর দুর্দান্ত লাগছে জায়গাটা। তো এখন ঘুরতে ঘুরতে বিচের দিকে এসেছি। বিচে কিন্তু নামাটা খুব টাফ এখন। পুরো এপাশের পাড় আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পুরো পাড়গুলো কিন্তু ভেঙেছে। একবার দেখিয়ে দিই, এই পাড়গুলো ভেঙেছে, মানে আসতে গেলে প্রচুর ঘুরে ঘুরে আসতে হচ্ছে। এই যে বিচ রিসর্ট যেগুলো, মানে মৌসুমীর যে বিচ রিসর্ট, এই বিচ রিসর্টে কিন্তু মেন অ্যাট্রাকশান ছিল বিচ থেকে নামা যেত, কিন্তু এখন টোটালি বিচগুলো ভেঙে যাওয়ার কারণে আর নামা যাচ্ছে না। সমস্ত যত এপাশে যত রিসর্ট আছে সমস্ত রিসর্টেরই কিন্তু বিচ ভেঙেছে। আর এমনিতেও এই বর্ষার সময়, এটা যেহেতু বর্ষার সময়, তাই জন্যে এই সময়টা প্রচুর ভাঙে। আর ওদিকে কিন্তু কাজ হচ্ছে, বা আমার পেছনেও দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। তো আর এখানের যে দাদা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম, এই কাজগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো রকমভাবেই করানো হচ্ছে না। মানে যে মালিক আছে, যে যা রিসর্টের যে মালিক আছে, সেই মালিকরাই নিজেদের পয়সা খরচা করে এই রিসর্টগুলো বাঁধাচ্ছে, পার্কগুলোকে বাঁধাচ্ছে। যাই হোক, সমুদ্রের অবস্থা এখন এই। দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, আমাদের লাঞ্চ এসে গেছে, ভালো মতো লাঞ্চ দিয়েছে। দেখিয়ে দিই লাঞ্চে কী কী আছে। লাঞ্চে আছে ভাত, এদিকে ডাল, মাছের তরকারি, আলু ভাজা, একটা চিংড়ির ঝাল, আর এটা হচ্ছে বাঁধাকপি আছে। খাওয়া টেস্ট কিন্তু ঠিকঠাক, ভালো খাওয়া দাওয়ার। আমার এই এখানে বসে খাচ্ছি, আর সামনে সমুদ্রটা দেখুন, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। খাওয়ার টেস্ট কিন্তু নো ডাউট খুবই ভালো। এখনও যদিও আমি মাছের দিকে ঢুকিনি, বাদবাকি যা খাওয়া দাওয়ার দিয়েছে যথেষ্ট ভালো খাওয়া দাওয়া। চিংড়ির সাইজ দিয়েছে, যার জন্য 2 পিস চিংড়ি দিচ্ছে। আর এপাশে এইরকম মাছ দিয়েছে, মাছের সাইজ কিন্তু যথেষ্ট বড়, মানে আমার হাতের থেকেও দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না, আমার হাতের থেকেও মাছের সাইজ অনেক বড়। আমাদের তাসের ঘর থেকে যে ভিউ রুমটা রয়েছে, ভিউ রুম থেকে বাইরে ভিউটা আসছে দেখুন, দুর্দান্ত ভিউ আসছে। এই হচ্ছে তাসের ঘর থেকে বাইরের রুমের ভিউটা। আস্তে আস্তে জোয়ার আসছে, আর দারুণ লাগছে। সানসেট হচ্ছে, কিন্তু যত সূর্যটা ডুববে আস্তে আস্তে সূর্যটার রং পুরো লাল হয়ে যাচ্ছে। তো তাসের ঘরের যে ভিউ রুমটা রয়েছে নিয়ে সত্যিই খুব স্যাটিসফাইড। মানে এত সুন্দর যে এখান থেকে ভিউটা পাবো আশা করিনি। সামনে একটা তাল গাছ রয়েছে, এই যে একটা তাল গাছ রয়েছে। আর এই ঠিক মানে রুম থেকে, ঠিক এই যে রুমের এই জানলা, এই জানলা থেকে কিন্তু সোজা এইরকম একটা ভিউ আসছে। মনে হচ্ছে সারাটা দিন এইখানে বসে সময়টা কাটিয়ে দিই, এত সুন্দর লাগছে। আর বিশেষ করে ঘরে এসি চলছে, একটা ঠান্ডা হাওয়া পাচ্ছি, আর তার সঙ্গে তো সমুদ্রের হাওয়া পাচ্ছি। সন্ধে নামার সঙ্গে সঙ্গে কিন্তু এই তাসের ঘর মারাত্মকভাবে
সেজে উঠেছে আলোতে। আর পেছনে আমার বারবিকিউ শুরু হয়ে গেছে। প্রচণ্ড লাউড মিউজিকের সাথে তাসের ঘর কিন্তু জমে উঠেছে। এখানে কিন্তু এরকম হ্যামক করা রয়েছে, তো হ্যামকে শুয়ে শুয়ে সামনে বনফায়ার দেখা যাচ্ছে। বনফায়ারের সাথে সাথে বারবিকিউ কিন্তু শুরু হয়ে গেছে। তো এই প্রথমে এই সাইডটায় চিকেনের বারবিকিউটা হচ্ছে, আর তার পাশে ক্র্যাব আর পমফ্রেটের বারবিকিউটা কিন্তু হবে। রাতের ডিনার কিন্তু দিয়ে গেল। আমি যেহেতু রুটি বলেছিলাম তাই রুটি দিয়েছে, রুটির সাথে আলু ভাজা আর এই চিকেন দিয়ে গেছে। এদের সমস্ত রান্নারই কিন্তু টেস্ট খুবই ভালো করেছে। সকাল থেকে তো খাচ্ছি, খুব ভালো রান্নার টেস্ট। আর এই যে চিকেন করেছে দেখুন, জুসি জুসি আর যথেষ্ট সফট আছে। চলুন খাওয়া দাওয়া করে নিই, কাল দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 10:30। তো আমাদের ট্যুর টোটাল কমপ্লিট। এখান থেকে আমরা আজকে ব্যাক করব। আর সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু খুব সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়েছে। লুচি দিয়েছে, সঙ্গে আলুর আর ঘুগনির একটা তরকারি দিয়েছে, একটা ডিম সেদ্ধ আছে, আর এখানে কিন্তু একটা রসগোল্লা আছে, সঙ্গে একটা পেঁয়াজ আছে। তাসের ঘরে খাওয়া দাওয়ার প্রচণ্ড ভালো। সকালের এটা খুব সুন্দর লাইট খাবার করেছে। আর আমরা যে সিভিউ রুমটায় আছি, সিভিউ রুম থেকে কিন্তু বাইরেটা টোটালটাই দেখা যাচ্ছে। সকালবেলা এই রকম জায়গায় বসে এইরকম বাইরে থেকে হাওয়া আসছে, ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগছে। কাল রাত্রে যে সমুদ্রের যে গর্জন, এত সুন্দর সমুদ্রের যে গর্জন পেয়েছি এখান থেকে না, রাত্রিবেলা শুয়ে শুয়ে। ঠিক আমার এই এখানে বিছানা, এই বিছানা থেকে এই সমুদ্রের জল কিন্তু একদম পুরো কাছে চলে আসে। এই মৈশুনী আইল্যান্ডে কিন্তু প্রচুর বাজে রিভিউ দেখেছিলাম, সমস্ত রিসর্ট সমস্ত ক্যাম্পিংয়ে কিন্তু প্রচুর বাজে রিভিউ দেখেছি। তো আপনারা একবার নিজে আসুন, এসে চেক করুন কীরকম লাগছে, দিয়ে তারপর রিভিউ করুন আপনারা। আমি বলবো আপনাদের নিরাশ হতে হবে না। জানলা খুলে পাহাড়ের ভিউ তো অনেক দেখেছি, কিন্তু জানলা খুললে এত সুন্দর যে সি বিচের ভিউ এই প্রথম কিন্তু মৌসুমী আইল্যান্ডে এসেই দেখছি। দীঘাপুরীতে অনেক ঘুরেছেন, একটা অফবিট বিচ যদি কেউ খুঁজে থাকেন তাহলে কিন্তু মৌসুমী আইল্যান্ড আপনার জন্য একটা পারফেক্ট বিচ হতে পারে। যারা যারা এখনও পর্যন্ত একটা অফবিট বিচের সন্ধানে রয়েছেন, এই মৌসুমী আইল্যান্ড চলে আসুন। এবং আমি বলছি আপনারা এই তাসের ঘর রিসর্টে থাকুন, খুব ভালো জায়গা। এবং এই তাসের ঘর রিসর্টের এই যে ফার্স্ট যে সি ভিউ যে রুমটা, ডিলাক্স সি ভিউ রুম, এখান থেকে কিন্তু বিচটা টোটাল বিচটা একদম খুব কাছে। এবং জানলা খুলে বুঝতেই পারছেন, এই পাশ থেকে আমার হাওয়া আসছে, এই পাশ থেকে হাওয়া আসছে, সঙ্গে এসিও চলছে। খুব ভালো লাগবে আপনাদের। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, খুব তাড়াতাড়ি আসছে নেক্সট কোনো বেড়াতে যাওয়ার ব্লগে। টাটা।